আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। সো আজকে আমরা এসিএস আইবি এর পক্ষ থেকে আরেকটি ক্লাস নিয়ে আসছি, আমাদের এইচএসসি ওয়ান শট মাস্টার ক্লাস যে ইংলিশের সিরিজ চলতেছে ওইটা। সো আজকের ক্লাসটা হবে ইংলিশ ফার্স্ট পেপারের। অ্যান্ড ইংলিশ ফার্স্ট পেপারে আমরা মানে 4টা ক্লাস নিচ্ছি। তোমরা অলরেডি রুটিন দেখছো। হ্যাঁ, রুটিনে আমরা টোটাল 18টা ক্লাস নিচ্ছি। অ্যান্ড হ্যাঁ, 17টা হওয়ার কথা ছিল। সো কিছু ভিডিওতে শুনবা যে 17টা। সো আমরা একটা ক্লাস বাড়িয়েছি। সো 18টা ক্লাসে আমরা 4টা হচ্ছে ইংলিশ ফার্স্ট রাখতেছি, বাকিগুলো হচ্ছে রিটেনটা আসলে মার্চ করা, অ্যান্ড ইংলিশ সেকেন্ড হচ্ছে বাকিগুলো, ঠিক আছে? সো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের যেই টপিকটা পড়বো, বা যেই টপিকটা না মানে বেসিক্যালি যেই কোয়েশ্চেনটা পড়বো, কারণ আমরা হচ্ছে ওই যে কোয়েশ্চেন নাম্বার ওয়াইজ যাচ্ছি, রাইট? কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 এইভাবে। সো এর আগে তাহিয়াপুর ক্লাসে হচ্ছে তোমরা সিন প্যাসেজের যেই এমসিকিউ আর কোয়েশ্চেন আনসার ওইটা করে ফেলছো, সবাই অনেক পজিটিভ রিভিউ দিছো, মানে অনেকে ভিডিওটা দেখছো, ভেরি গুড। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সেকেন্ড লেকচার, রাইট? সো আজকে আমরা যে ফ্লো চার্ট অ্যান্ড রিঅ্যারেঞ্জিং নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, রিঅ্যারেঞ্জিং কেন? রিঅ্যারেঞ্জিং একটা ছোট্ট বিষয়, এই জন্য একটু এখানে মার্চ করে ফেলছি। বাট মেইনলি হচ্ছে যে ফ্লো চার্ট, আমাদের 3 নাম্বার কোয়েশ্চেন যেটা, অথবা ফ্লো চার্টের সাথে আরেকটা জিনিস যেটাকে ইনফরমেশন ট্রান্সফার বলে, তাই না? সেই ফ্লো চার্টের সাথে এই ইনফরমেশন ট্রান্সফারটাও আসলে চলে আসবে, যদিও এটা অত আসতেছে না রিসেন্ট ইয়ারে, তাই না? ইনফরমেশন ট্রান্সফার, ওকে। ওকে, সো এই ইনফরমেশন ট্রান্সফারটা অথবা ফ্লো চার্টটা যেটাই আসুক, হ্যাঁ, সাথে হচ্ছে আমার এই যে রিঅ্যারেঞ্জ, এই দুটো টপিক আজকে কভার করবো ইংলিশ ফার্স্টে, ঠিক আছে? ওকে, সো দিস ইজ জিহাদ ফ্রম আইবিএ ঢাকা ইউনিভার্সিটি, ফ্রম বিবিএ 33rd ব্যাচ। হ্যাঁ, যারা প্রথম দেখতেছো আমাকে, তোমাদের জন্য আর কি ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তাহলে চলো আমরা পড়াশোনা শুরু করে ফেলি। ওকে, সো এই ইনফরমেশন ট্রান্সফারটা কেন আসে না এখন, এটা হচ্ছে একটা নেসেসারি থিং আসলে। লাস্ট আসছিল কবে জানো? লাস্ট আসছিল হচ্ছে 2017 সালে। 2017 সালে আমাদের সবার ওই টাইমের, হ্যাঁ, দি দেন টপিক ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এখনো মুক্তিযুদ্ধ আছে, বাট ওই টাইমে ধরো বঙ্গবন্ধু অ্যান্ড 7ই মার্চ, মানে আমাদের যে পার্টিকুলার ইউনিট আছে, হ্যাঁ, ওইখান থেকে আসছিল আর কি। সো ইনফরমেশন ট্রান্সফার যদিও আমরা এমন কিছু না যে চিনি না, বিকজ এসএসসি লেভেলে কিন্তু ইনফরমেশন ট্রান্সফারই আছে, সেম প্যাসেজ থেকে আসে, রাইট? সো এইচএসসি লেভেলে আমরা এই যে ফ্লো চার্টের সাথে একটু অ্যাকোয়েন্টেড হই, যে বক্স টক্স কি জানি করা লাগে, আজকে সব শিখবো, ঠিক আছে? সো ফ্লো চার্টটা মানুষ এত ইজি একটা জিনিস, তাও আমরা ভুল করে থাকি। হ্যাঁ, মানুষ ভুল করে থাকে, সেটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, একেবারে ইজি শিওর 5 মার্ক আমাদের আনতে হবে। সো আজকের ক্লাসটায় আমাদের এই দুইটা টপিক কভার করবো, অ্যান্ড ফুল মার্কস, ঠিক আছে, আনার ট্রাই করবো। ওকে, চলো। রিঅ্যারেঞ্জিং এর জন্য আসলে কিছু না, রিঅ্যারেঞ্জিং জাস্ট প্র্যাকটিসের উপর। তাহলে চলো আমরা দেখি যে ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্টের মধ্যে কি কি ট্রিক্স, কি কি জিনিস শিখতে পারি, এবং ওইগুলো অবলম্বন করে আমরা ভালো মার্কস আনতে পারি। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে আমাদের জিনিসপাতি, আজকের টপিক ইনফরমেশন ট্রান্সফার অর ফ্লো চার্ট অ্যান্ড রিঅ্যারেঞ্জিং। ওকে, ঠিক আছে, চলো আগে। ওকে, আজকে আমরা এই জিনিসগুলো পড়বো, পোর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, ঠিক আছে? চলো, ফ্লো চার্ট। হ্যাঁ, ফ্লো চার্ট জিনিসটা কি ভাইয়া? ফ্লো চার্ট, এই যে ফ্লো, ফ্লো শব্দের অর্থ কি? ফ্লো মানে কিছু প্রবাহিত হওয়া, তাই না? প্রবাহ করা বা প্রবাহিত হওয়া, ফ্লো। চার্ট মানে আমরা জানি। সো ফ্লো চার্ট মানে বেসিক্যালি যে কিছু একটা ইনফরমেশন বা লেখা, আমাদের তো এক্সাম দিব, সো লেখা লাগবে। সো কিছু ইনফরমেশন বা তো ডেটা ফ্লো হবে সিকোয়েন্সিয়ালি, অথবা ওই তো কিছু পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করে, হ্যাঁ, এটাকে আমরা ফ্লো চার্ট বলতেছি। ডেফিনেশনটা আমাকে কি বলে, এটাই বলতেছে যে ইট ইমপ্লাইজ আ চার্ট দ্যাট মেনটেন্স আ ফ্লো অফ সেন্টেন্সেস। হ্যাঁ, সেন্টেন্সগুলো একটা ফ্লোতে মেনটেন হবে, ঠিক আছে, স্ট্রাকচার ওয়েতে আগাবে। ইউ মাস্ট ক্রিয়েট আ ওয়েল স্ট্রাকচার্ড চার্ট, হ্যাঁ, এটাই বলতেছে। হ্যাঁ, ওয়েল স্ট্রাকচার্ড চার্ট, তাহলে ওয়েল স্ট্রাকচার্ড চার্ট হচ্ছে আমাদের কি করা লাগবে? বানানো লাগবে। ওকে, বুঝতে পারছি। তারপর কি বলতেছে এখানে? তারপর বলতেছে বাই প্লেসিং কনসিস্টেন্ট অ্যান্ড লজিক্যাল ফ্রেজেস অর ক্লজেস, ওই তো একই জিনিস। আচ্ছা, তারপর কি বলছে? আচ্ছা, তারপরে বলছে কি রুলস ফর রাইটিং। হ্যাঁ, কিছু রুলস আছে যেগুলো আমাদের মেনটেন করা লাগবে, মানে লাগবেই লাগবে, ঠিক আছে? একটা হচ্ছে বক্সেস। হ্যাঁ, বক্সেস অনেক অনেক ইম্পর্টেন্ট। বক্স যদি ইউজ না করি তাহলে কিন্তু মার্কস পাবো না। হ্যাঁ, ফ্লো চার্টে বক্স ইউজ করা লাগবেই। ইনফ্যাক্ট কোয়েশ্চেনও তোমাকে বলে দিবে বা দেখায় দিবে। আচ্ছা, অ্যারো ইউজ করবো। হ্যাঁ, ওই যে যেহেতু আমাদের ফ্লো সিকোয়েন্স এগুলো মেনটেন হবে, তাহলে অ্যারো চিহ্ন না দিলে তো বুঝতে পারবো না যে কোনটার পরে কোনটা, তাই না? এই জন্য। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশনটা খুবই সিম্পল। কি বলতো? মার্কস ডিস্ট্রিবিউশন বলতেছে যে ইচ কারেক্ট বক্স ক্যারিজ
2 marks, therefore a complete chart of 5 boxes is worth the total of 10 marks. বুঝতেছো ইম্পর্টেন্সটা? তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা বক্স বা প্রত্যেকটা তুমি যে ফিল আপ করবা, হ্যাঁ, এগুলো কিন্তু 2 মার্ক করে। সো টোটাল কিন্তু 10 মার্ক। এটা অনেক মার্ক, রাইট? তুমি 3 পেজ লিখে 10 মার্ক পাও, প্যারাগ্রাফ বা অন্য কিছু, রাইট, রিটেন পার্টে। আর এখানে একটা পেজে জাস্ট বক্স করে ছোট ছোট কিছু ওয়ার্ড লিখলেই 10 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে? ওকে, দেখি আরো কি বলছে। এখানে আমরা একটু হিন্টস এন্ড গাইডলাইন শিখবো ভাইয়া 5 স্টেপ রুলে। হ্যাঁ, 5 স্টেপগুলো একটু দেখে ফেলি। স্টেপ 1 বলতেছে প্রোভাইড আ টাইটেল। আমি যখনই একটা ফ্লো চার্ট লিখবো, ফ্লো চার্টের মধ্যে একটা টাইটেল দেওয়া ট্রাই করবো। এটা আসলে ম্যান্ডেটরি কিছু না, দিলে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। কি বলছে দেখো, ইউ মাস্ট প্রোভাইড আ টাইটেল অর হেডিং বেসড অন দি কোয়েশ্চেন। ট্রাই টু কিপ দি টাইটেল কনসাইজ অ্যান্ড রেলেভেন্ট রেদার দেন মেকিং ইট টু লং। হ্যাঁ, আমরা দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, প্রোভাইড আ টাইটেল মানে দিলে খারাপ না। অনেকে দেয় না, আর অনেক টিচার আসলে কাটেও না, বাট আমরা দিব। ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েট 6 রেক্ট্যাঙ্গুলার বক্সেস। 6 কেন? এখানে তো আমার 5টা কোয়েশ্চেন আসবে, তাহলে 6টা কেন বক্স করব? অ্যান্সারটা খুবই সিম্পল, কারণ কি, একটা আমাকে কোয়েশ্চেনে দিয়ে দিবে। সো যাকে দিয়ে দিবে বা যেইটা দিয়ে দিচ্ছে, যেই বক্সটা দিয়ে দিচ্ছে, ওটাকে আমি ফেলে দিব? হবে না, ওইটাকে আমার কোয়েশ্চেনে লিখতে হবে, তারপরে বাকিটা আমি লিখবো, বাকি 5টা। তাহলে আমি 6টা লিখে কিন্তু 10 মার্ক পাবো, 12 মার্ক আবার পাবো না। আচ্ছা, তারপরে কি বললাম? এই যে ওয়ান বক্স ইজ ইউজুয়ালি প্রোভাইডেড, যেটা বললাম এটাই। আচ্ছা, চুজ দি লেআউট। আচ্ছা, লেআউটটা কি ভাইয়া? আমরা ইদার হরিজন্টালি যেতে পারি পাশাপাশি, অর আমরা ভার্টিক্যালি যেতে পারি সোজাসুজি। ঠিক আছে? আমরা ইদার এভাবে যেতে পারি, ঠিক আছে, অর আমরা এভাবে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো আসলে কিভাবে কি করা যায়। ওকে, তো এই হচ্ছে লেআউটটা আমরা চুজ করব। আমরা যখন খাতায় লিখবো ভাইয়া, খাতায় যেটা হয় যে, মানে খাতাটা ছোট, তাই না? ছোট, বেসিক্যালি ধরো এরকম একটা জিনিসপাতি হয়। সো ধরো এটা হচ্ছে আমার খাতা। সো খাতাতে ধরো তোমার 6টা বক্স তুমি পাশাপাশি বা হরিজন্টালি লিখতে কিন্তু প্যারা হয়ে যাবে। তাহলে এখানে একটা লিখলা, এখানে একটা লিখলা, এখানে একটা লিখলা, তারপর কি করবা? এখানে ছোট করে দিবা না। সো তখন আবার কি করে অনেকে, এই যে এটা করে, হ্যাঁ, এটা করে, এটা করে, এটা করে, তারপর অ্যারো চিহ্ন দেয় এরকম, 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 এরকম। আচ্ছা, এটা যে কাজ হবে না তা না, ইট ওয়ার্কস। ঠিক আছে? এটা অনেকেই করে, এটা আসলে মন্দ না। আর আমরা বেটার ওয়েতে কেমনে করতে পারি? আমরা যদি জিনিসটাকে ভার্টিক্যালি করি ভাই। ভার্টিক্যালি কি? ভার্টিক্যালি বেসিক্যালি, আচ্ছা, আমার তো বক্স আছে, আমি কেন কষ্ট করে এসব করতেছি বলো তো? সুন্দর করে বক্স রাখলে তো খাতা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। স্যার, ভার্টিক্যালি আমরা যেটা করতে পারি ভাই, এই যে এখানে যে টাইটেলটা লেখার পরে এরকম বা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার মানে 3 দিয়ে এই এরকম করে 6টা আঁকবো। ঠিক আছে? তারপরে যে আরো দিব। ঠিক আছে? এক পেজে এটা ধরবে, ধরাবা মানে বেসিক্যালি এমন না, তুমি চাইলে এরকমও তো করতে পারো, তাই না? মানে জিনিসটা হচ্ছে মানে চ্যাপটাও করতে পারবা। ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল করতে পারবা, স্কোয়ার করতে হবে এমন কিছু না। ওকে, ডান। সো মানে দিস ইজ দি লেআউট। লেআউটটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। ওকে, তারপরে কি? স্টেপ 4 আমাকে বলতেছে ডিরেকশনাল অ্যারো দেওয়া। ওই যে তুমি যখন হরিজন্টালি যাবা, এখানে তো এটাই বলছে, তাই না? আচ্ছা, সরি, ভার্টিক্যালি যাবা, নট হরিজন্টালি। হরিজন্টালি তো পাশাপাশি। ভার্টিক্যালি যাবা, তখন ওই যে অ্যারো চিহ্নগুলো দিবা, দ্যাটস ইট। তারপর কি বলছে? মেইনটেইন লজিক্যাল সিকোয়েন্স। হ্যাঁ, সিকোয়েন্সগুলো আমরা মেইনটেইন করব অবশ্যই। আর যদি টাইমের ব্যাপার-স্যাপার হয়, তাহলে অবশ্যই ক্রোনোলজিক্যাল অর্ডারে মেইনটেইন করব। ক্রোনোলজিক্যাল মানে কি? ক্রোনোলজিক্যাল মানে মানে ওই তো টাইমের সাথে মেইনটেইন করা, হ্যাঁ, সিকোয়েন্স অফ টাইম যেটাকে বলে। তো সিকোয়েন্স অফ টাইম মেইনটেইন করবো মানে কি? এমন না যে জাস্ট সাল দিয়ে দিছে যে 1929 সাল, তারপর 1934 সাল, এরকম ঘটনা না, এরকম কিছু না। মানে ধরো একটা ইনসিডেন্ট আগে হয়েছে, ওটা আগে লিখবো, হ্যাঁ, তার ইমিডিয়েট পরের ইনসিডেন্টটাই আমরা ওইটার পরে লিখবো। তারপর আমরা 4 নম্বরে যখন যাব, মানে 4 নম্বরের যে ইনসিডেন্টটা, ওইটা আমরা 3-এ বসাবো না, 3 নম্বরের ইনসিডেন্টে বসাবো। মানে বেসিক্যালি জাস্ট সিকোয়েন্স অফ টাইম মেইনটেইন করবো, হ্যাঁ, যেটা যখন হয়েছে সিকোয়েন্সিয়ালি আগাবো, আগে পরে করবো না, এটাই। আচ্ছা, তারপরে কি বলছে? Do not write full sentences inside the boxes. Use short phrases, clauses, or notes instead. আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট। ফ্রেজ, ক্লজ অথবা নোটস আমি লিখবো, কিভাবে লিখবো, কোনটার বেসিসে লিখবো, এটা অনেক ইম্পর্টেন্ট। যেটা আমাকে কোয়েশ্চেনে দিয়ে দিবে না, ওই যে আমরা বলছি যে 6টা বক্স করা লাগবে। সো 6টা বক্স কেন করা লাগবে? কারণ ওই যে একটা কোয়েশ্চেনে দিয়ে দিছে। সো ওই একটা যেটা কোয়েশ্চেনে দিয়ে দিছে, ওইটার যেই স্ট্রাকচার আছে, আমরা ওই স্ট্রাকচারই বাকি 5টাতে মেনটেন করব। ঠিক আছে? এটা মানে কি বলছি, এটা এখনই আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এখন এটা কি যেটা যেরকম দেখতে ওরকম বানিয়ে দিব, এরকম কিছু?
অ্যাকচুয়ালি ওই পার্টিকুলার বক্সটা যেটা আমাকে দিয়ে দিবে ভাইয়া, হ্যাঁ, ওইটা যেই গ্রামাটিক্যাল টোনে বা যেই গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমাকে দিয়ে দিবে ওইটাই আমার মেনটেন করা লাগবে, তাই না? আমরা কিন্তু জানি আসলে, এমন না যে নতুন শুনতেছি, বাট আমরা তাও ভুল করি। হ্যাঁ, একটা মেবি জিরান্ডে আছে বা ওই যে ভার্বের সাথে আইএনজি যোগ করে আছে, তার মানে আমার সবগুলো ভার্বের সাথে আইএনজি যোগ করেই করা লাগবে, তাই না? আচ্ছা, ওকে, চলো আমরা দেখি জিনিসগুলো কি। সো গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো একটু দেখি ভাই। দেখো বারবার বলতেছি একই কথা যে ইউ শুড অ্যাটলিস্ট you should and you must, you have to যেটাই বলো, follow the pattern established by the first clue, হ্যাঁ, the example provided in the question. আচ্ছা, এখন দেখো চুজ ওয়ান অফ দি ফলোইং স্ট্রাকচারস, এটা কেন বলছে, ওই যে যেই স্ট্রাকচারটা তোমাকে দিয়ে দিছে ওইটা। ফর এক্সাম্পল নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ আমরা সবাই চিনি, তার মানে ওই ফার্স্ট যে ক্লুটা বা বক্সটা দেওয়া আছে ওই বক্সে যদি আমার নাউন ফ্রেজ থাকে, তার মানে বাকি 5টা যে বক্স বা ক্লু আছে ওইগুলোও আমার নাউন ফ্রেজ হবে, ঠিক আছে? তাহলে দেখো গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট আ ফাইনাইট ভার্ব, ওকে, এটা আমরা জানি নাউন ফ্রেজ বা নর্মালি ফ্রেজ, আর থাকলে তো আসলে ক্লজ হয়ে যায়, তাই না? ফাইনাইট ভার্ব থাকলে তো কি ক্লজ হয়ে যাবে, এইসব বেসিক কথাবার্তা আমরা জানি, তাই না? ক্লজ ফ্রেজ এগুলো আমরা জানি, আরও ডিটেলস আসলে জানবো যখন আইবিএর ইংলিশ গ্রামার পড়বো, আচ্ছা, যদি প্রিপারেশন নিয়ে থাকো আর কি। অল সাবসিকুয়েন্ট 5 আনসার্স মাস্ট অলসো বি রিটেন অ্যাজ ফ্রেজেস, আচ্ছা, তার মানে ওই যে একই কথা, ফার্স্ট ক্লজটা যদি বা ফার্স্ট ক্লু বা ওই যে বক্স ওইটা যদি ফ্রেজে থাকে, নাউন ফ্রেজে থাকে, তাহলে বাকিগুলোও সিমিলার প্যাটার্নে ফলো হবে। মুভিং অন টু দি স্ট্রাকচার টু, ভাই কি বলতেছে, ওই একই কথা, জিরান ফ্রেজ, যেটা বললাম যে ভার্বের সাথে আইএনজি দিয়ে ধরো স্টার্ট করে দিছে, তার মানে তোমার বাকি 5টা বক্সও ওই সেম প্যাটার্নে ফলো করা লাগবে, মেইনটেনিং ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? ওকে, এই যে প্রোভাইডিং ফিনান্সিয়াল সাপোর্ট, ধরো এটা তোমাকে দিয়ে দিছে প্রোভাইডিং, তাই না? আচ্ছা, তার মানে এই যে প্রমোটিং এটা আমরা দিব, আমি যদি বলি যে টু প্রমোট সোশ্যাল অ্যাওয়ারনেস হবে না, একটা জিরান ফ্রেজ আছে, তুমি চাইলে আর এটা ইনফিনিটিভ বা অন্য কিছু আনতে পারবা না, জিরান ফ্রেজই বানাইতে হবে, বুঝতে পারছি? এটাই। আচ্ছা, তারপরে কি বলছে, দি বিং স্ট্রাকচার, আচ্ছা, বিং স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে, ওই যে বিং আছে, বিং বানাইতে হবে, তার মানে দেখো বিং আর ট্যালেন্টেড আর্টিস্ট, ধর এটা দিয়ে দিছে, তাহলে তোমাকে যে বিং রেকগনাইজ বাই দি কমিউনিটি, ওই যে যেভাবে আছে ওভাবে দিতে হবে, ঠিক আছে? সিমিলারলি হ্যাভিং, তাহলে হ্যাভিং দিয়ে শুরু হয়েছে, হ্যাভিং দিয়ে শুরু করতে হবে, হ্যাভিং কমপ্লিটেড দি টাস্ক, হ্যাভিং এর পরে অবশ্যই কি হয়, V3 হয়, এটা তো আমরা জানি। আচ্ছা, তারপর হ্যাভিং গেইনড, হ্যাভিং গেইনড, বুঝতে পারছি? ওকে, অ্যান্ড লাস্টলি দি ইনফিনিটিভ, হ্যাঁ, ইনফিনিটিভ যেটা বললাম যে টু দিয়ে স্টার্ট করছে, তারপরে তোমার টু দিয়েই শেষ মানে টু দিয়েই ওইটা শুরু করা লাগবে, ঠিক আছে? সো এখানে যখন আমার আছে টু প্রোটেক্ট, আমার এখানেও কি করা লাগবে, টু রিডিউস, ঠিক আছে? এটাই বেসিক্যালি যেই স্ট্রাকচারে স্টার্ট হবে ওই স্ট্রাকচারটাই আমরা মেনটেন করব নতুন সেন্টেন্স বা নতুন বক্স ক্রিয়েট করার টাইমে, বুঝতে পারছি? এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কথা, তোমরা অলরেডি মনে হয় ফেসও করছো, যদি ভুল করে থাকো দেখবা যে টিচাররা কেটে দিচ্ছে, তাই না? সো এটা কিন্তু মানে অবভিয়াস একটা রিজন যেটা আমাদের মিস হয়ে যায়, হ্যাঁ, অ্যান্সার করতে যাই এবং আমরা মার্কস মিস করি, সেটা করা যাবে না, ঠিক আছে? ওকে, ডান, বুঝতে পারছি এতটুকু, সবাই যদি বুঝতে পারি তাহলে কমেন্টে একটু এঙ্গেজ করবো, ঠিক আছে? আচ্ছা, চলো আগে। নেক্সট হচ্ছে এই যে একটু সামারি আর কি, হ্যাঁ, এই যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার একটু সামারি, যে ফ্রেজাল থাকলে আমরা ফ্রেজালগুলো মেনটেন করবো, যেমন এই যে জেনারেল ডেসক্রিপশন যখন থাকে তখন ফ্রেজাল স্ট্রাকচার থাকে, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, ফ্রেজাল বলতে যে ফ্রেজ যে স্ট্রাকচারটা ওইটা কন্টিনিউয়াস, ওই যে ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ হতে পারে, পার্টিসিপল হতে পারে, ওকে, এই তো জাস্ট একটা সামারি দিছি, দ্যাটস ইট, ওকে, বারবার বক্স হয়ে যাচ্ছে, ওকে, বুঝতে পারছি? ডান ভাইয়ারা, ক্লিয়ার? ওকে, চলো তাহলে এখন কি করবো, এখন আমরা প্র্যাকটিসে চলে যাবো আস্তে ধীরে, তাই না? আচ্ছা, চলো। আচ্ছা, প্র্যাকটিসে যাওয়ার আগে এখানে কি লেখা দেখছো, নো বক্স নো মার্কস, ঠিক আছে? তার মানে আমাদের ফ্লো চার্টে আমরা যদি বক্স না করি আমরা কিন্তু মার্কস পাবো না, ঠিক আছে? আমাদের বক্স করতেই হবে, যে সুন্দর করে একটা বক্স করব, নট নেসেসারিলি যে তোমাকে রাউন্ডিং দিতে হবে বক্সের, তুমি এরকম স্কেল দিয়েও করতে পারো, হাত দিয়ে করতে পারো, মানে স্কেল দিয়ে করলে একটু দেখতে সুন্দর হবে, রাইট? এটাই। আর ইংলিশ ফার্স্ট পেপারে তো অনেক টাইম, মানে দেখবা যে টাইম পড়ে আছে, তুমি কি করবা বুঝতেছো না, হ্যাঁ, পরে রিঅ্যারেঞ্জিং এ যাই সব লেখা শুরু করে দাও, তাই না? ওটা আমরা পরে আসতেছি। আচ্ছা, সো বেসিক্যালি আমরা যেটা করবো এই যে বক্সের জিনিসটা মাথায় রাখবো, যে বক্স করতেই হবে, ওকে, বক্স না করলে হবে না। আচ্ছা, ফ্লো চার্টে, ঠিক আছে, মুভিং অন, আমরা তাহলে প্র্যাকটিসে চলে যাই। ওকে,
আচ্ছা, সো এই যে ইনফরমেশন ট্রান্সফার বলি আর হচ্ছে এই ফ্লো চার্ট বলি, এইখানে একটা প্যাসেজ দিয়ে দেয়, তাই না? এই প্যাসেজটা কিন্তু আনসিন প্যাসেজ না, এটা সিন প্যাসেজ বা সিন রিডিং কম্প্রিহেনশন যেটাই বলো, বা সিন কম্প্রিহেনশন। কই থেকে দেয়? সিন মানে কি? সিন মানে কি? আমাদের ইংলিশ ফর টুডে। সো এই পার্টিকুলার প্যাসেজটা আমাদের চিরাং বোর্ড 25-এ আসছে, 23-এ আসছে, রাজশাহী বোর্ড 17-তে আসছে, অ্যান্ড এই পার্টিকুলার প্যাসেজটা কিন্তু সিন প্যাসেজ, হুইচ ইজ ফ্রম ইংলিশ ফর টুডে কত লেসন 2B ইউনিট 9, ঠিক আছে? ইউনিট 9 থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা অনেকের কাছেই পরিচিত এবং অনেক ফেমাস। আচ্ছা, ওকে, আমরা একটু পড়ি কোয়েশ্চেনটা কি বলছে ভাই। বলছে রিড দি ফলোইং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দি সিচুয়েশন অফ অ্যাডোলসেন্ট গার্লস ইন বাংলাদেশ। তাহলে তুমি যে খুঁজতেছিলা যে টাইটেল কি দিব, টাইটেল কি দিব, টাইটেল কিন্তু আমি এখানেই পেয়ে গেছি। টাইটেলটা কি দেখো, দি সিচুয়েশন অফ অ্যাডোলসেন্ট গার্লস ইন বাংলাদেশ। অ্যাডোলসেন্ট মানে কি? বয়সন্ধিকালে যারা আছে, তাই না? আচ্ছা, সো অ্যাডোলসেন্ট গার্লস ইন বাংলাদেশের যে সিচুয়েশনটা, এটা নিয়ে কথাবার্তা বলতেছে এই পার্টিকুলার প্যাসেজে, এবং এখানে ব্র্যাকেটে বলে দিচ্ছে নাম্বার 1 ইজ ডান ফর ইউ। কই নাম্বার 1? কই নাম্বার 1? কই? এই যে এখানে, হ্যাঁ, এখানে নিচে একটু লেখা আছে, নিচে সুন্দর করে করা আছে। চলো দেখি কি বলছে। দেখো এই যে গেটিং ম্যারিড আর্লি। তো এই যে গেটিং ম্যারিড আর্লি, এটা হচ্ছে এভাবে বক্স করে দেওয়া থাকবে, ঠিক আছে? বক্স করে এরকম দেওয়া থাকবে এক নাম্বারটা, তারপরে এরকম করে বক্স করে দেওয়া থাকবে 2, ঠিক আছে? তারপরে 3, তারপরে 4, এরকম বক্স করে দেওয়া থাকবে, ঠিক আছে? সো ধরে নাও এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সো এটা যদি কোয়েশ্চেন হয়, তাহলে দেখো 1 ইজ ডান ফর ইউ, এন্ড আমরা কি বলছিলাম যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেটা ক্লুতে দিয়ে দিবে ওইটাই মেনটেন করা লাগবে। তাহলে দেখো এই যে গেটিং ম্যারিড আর্লি, তার মানে এই যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, জিরান ফ্রেজ যেটা। তাহলে এই যে জিরান ফ্রেজটা আমরা 2, 3, 4, 5, 6 এই বাকি যে 5টা সেন্টেন্স বা 5টা বক্স বা 5টা যেটাই বলো, হ্যাঁ, সিকোয়েন্স আছে, এখানে আমরা মেনটেন করব, ঠিক আছে? আচ্ছা, এখন কি মেনটেন করব? আমার টপিক কি? টপিক হচ্ছে অ্যাডোলসেন্ট সিচুয়েশন বা অ্যাডোলসেন্ট গার্লসের যে সিচুয়েশন অফ অ্যাডোলসেন্ট গার্লস ইন বাংলাদেশ। তাহলে এই টপিকের আন্ডারে, হ্যাঁ, এগুলো ফিল আপ করবো। তাহলে গেটিং ম্যারিড আর্লি তার মানে অ্যাডোলসেন্ট গার্লসের একটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলতেছে। একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গেটিং ম্যারিড আর্লি, ঠিক আছে? তারপরে আমরা বাকিগুলো এভাবে বাকি ক্যারেক্টারিস্টিক্সগুলো শো করবো, অ্যান্ড এই ক্যারেক্টারিস্টিক্সগুলো শো করা মানেই তো আমার সিচুয়েশন নিয়ে কথা বলতেছে, তাই না? তাহলে এই সিচুয়েশন অফ অ্যাডোলসেন্ট গার্লস কিন্তু ফুটে উঠতেছে। তো সবার আগে আমরা যেটা করব, যেহেতু আমাদের এই প্যাসেজটা সিন প্যাসেজ, আমি জানি অনেকে ইংলিশ ফর টুডে পড়ো না, ঠিক আছে? তাও আমরা হচ্ছে মানে ওই জিনিসটা মাথায় রেখে একটু প্যাসেজটা পড়ে ফেলবো। আর যাদের সিন প্যাসেজ তাদের তো জাস্ট একটু স্কিম করলেই হয়ে যাবে, জাস্ট দেখবো যে ও আচ্ছা, আচ্ছা বাংলাদেশের লিগালে, ও আচ্ছা তার মানে এটা ওই প্যাসেজ, ঠিক আছে, বুঝতে পারছি, এটা তো জানি কি আছে, হ্যাঁ, তারপর জাস্ট খোঁজা শুরু করে দিবা। আর যারা ইএফটি পড়ো, মানে পড়ো না, যারা পড়ো তাদের জন্য এটা বললাম, আর যারা পড়ো না তাদের জন্য হচ্ছে একটু প্রপারলি পড়ে ফেলবা, ঠিক আছে? হ্যাঁ, তো সিন প্যাসেজ অনেকেই পড়ো না, পেরে যাও। ইংলিশ আসলে ইনটিউশন থেকে পারা যায়, রাইট? এইচএসসি লেভেল পর্যন্ত পড়ে একটু বেড়া খাবার। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি কি বলছে। ইন বাংলাদেশ দি লিগাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইজ 18, সবাই জানি। হাউএভার 33% of our girls get married before they are 15, okay, and 60% of them become mothers by the time they কি reach 19. অনেক ভয়াবহ একটা জিনিস, তাই না? আচ্ছা, আমরা বুঝতে পারতেছি, আমার আসলে মনে হয় না যে বাংলায় অনুবাদ করার দরকার আছে। আচ্ছা, when a girl gets married, she usually drops out of school and thus loses her mobility. Mobility মানে কি? Mobility মানে তো মানে একটু ফ্রিডমটা, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্সটা, যে যখন ইচ্ছা তখন যে ঘোরাঘুরির বা মুভমেন্ট করার যে ফ্যাসিলিটিটা, ওইটা কিন্তু পাচ্ছে না। আচ্ছা, she gets confined to full time work in her in-laws household. আচ্ছা, in-laws household মানে in-law দের হাউসহোল্ড, হ্যাঁ, মানে শ্বশুর বাড়ি বেসিক্যালি। She loses social status and all the opportunities of economic independence. হ্যাঁ, ওই যে মোবিলিটি তো হারাই, আবার এই যে ফিনান্সিয়াল ফ্রিডমটাও থাকে না, তাই না? ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স বা ফিনান্সিয়াল ফ্রিডম একই কথা। আচ্ছা, ইন হার ইন-লজ হাউস শি গেটস মার্জিনালাইজড। আচ্ছা, অনেক সুন্দর একটা ওয়ার্ড। মার্জিনালাইজড মানে কি ভাইয়া? আমরা কি জানি? জানা উচিত না বলো? মার্জিনালাইজড জানা তো উচিত। মার্জিনালাইজড, ওকে, ওকে। মার্জিনালাইজ মানে হচ্ছে বেসিক্যালি কি বলতো, এই যে ওইখানে শ্বশুরবাড়িতে যাচ্ছে, অ্যাডোলসেন্ট হিসাবে, ওইখানে কিন্তু
অত ইম্পর্টেন্ট ফিল করে না ম্যাক্সিমাম টাইমে, ওদেরকে আনইম্পর্টেন্ট ফিল করায়। হ্যাঁ, সো আনইম্পর্টেন্ট বা আমরা বলতে পারি কি বলতো, মানে অত গুরুত্ব দেওয়া হয় না। ঠিক আছে, আমরা কিছু ওয়ার্ড শিখি, চলো মার্জিনালাইজের কিছু ওয়ার্ড আমরা কিন্তু শিখতেই পারি। আমরা বলতে পারি যে যে কি বললাম, আনইম্পর্টেন্ট, তাই না? তারপরে আমরা ধরো বলতে পারি আরো সুন্দর সুন্দর ওয়ার্ড কি হতে পারে বলো? ওই যে অনেক সময় বলি না যে কোনো একটা পার্টিকুলার গ্রুপে তোমার ফ্রেন্ড আছে, হ্যাঁ, কিন্তু ও ধরো তোমাদের সাথে মিশতে পারতেছে না, হ্যাঁ, মিশতে পারতেছে না, তখন কি বলে যে আমি ইনক্লুডেড ফিল করতেছি না। বা ধরো তুমি কোনো একটা পার্টিকুলার গ্যাদারিংয়ে আসো, একটা পার্টিকুলার পার্সন মেবি ওইখানে মানে খাপ খাওয়াতে পারতেছে না, তখন কি বলে যে আই এম নট ফিলিং ইনক্লুডেড, বা আমি ইনক্লুডেড ফিল করতেছি না, তার মানে ওটাকে এক্সক্লুডেড বলে। সেটাকে আমরা মার্জিনালাইজড বলতে পারি। মার্জিনালাইজড একটু এক্সট্রি বা ইন্টেন্সিটি অনেক হায়ার, এক্সক্লুডেড বা ইনক্লুডেড না হওয়ার ইন্টেন্সিটি অনেক কম, ডিগ্রি অনেক কম, বাট তাও আমরা কিন্তু এভাবে বলতে পারি। ঠিক আছে, সো আমরা কিন্তু বলতেই পারি যে মার্জিনালাইজড মার্জিনালাইজড, রাইট? এখানে জেড দিয়েও লিখতে পারো, এস দিয়েও লিখতে পারো, ওটা প্যারা নাই আসলে। সো মার্জিনালাইজডের সিনোনিম আমরা বলতে পারি যে এক্সক্লুডেড। ঠিক আছে, এক্সক্লুডেড বলতে পারি, আমরা আনইম্পর্টেন্ট বলতে পারি, আনইম্পর্টেন্ট ওই যে গুরুত্ব দেয়া হচ্ছে না বা এরকম ফিল করা, হ্যাঁ, বা ওই যে ওই পার্টিকুলার জায়গায় মেবি ওই পার্সনটার কোনো রোলই নাই, এরকম কিছু। তাহলে আমরা বলতে পারি যে এক্সক্লুডেড, হ্যাঁ, আনইম্পর্টেন্ট, বা ইনফ্যাক্ট আমরা বলতে পারি যে যেহেতু কোনো রোল নাই বা পাওয়ার নাই, আমরা বলতে পারি পাওয়ারলেস। ঠিক আছে, অথবা আমরা চাইলে বলতে পারি যে প্রিভিলেজ ছাড়া, হ্যাঁ, আন্ডার প্রিভিলেজও বলতে পারি, আন্ডার প্রিভিলেজড। ওকে, so excluded, unimportant, powerless, underprivileged, হ্যাঁ, these are the synonyms of what? Marginalized, এই ওয়ার্ডটা। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে ওকে, আমরা কিন্তু এরকম ভোক্যাব শিখবো, হ্যাঁ, অনেক ভোক্যাব শিখবো, কারণ আইবিএ তে যখন মানে প্রিপারেশন যদি নাও, ভোক্যাব জার্নিটা তোমার শুরু হয়ে যাবে। সো যারা প্রিপারেশন নিবা ওদের জার্নি এখান থেকেই শুরু হয়, এই জন্য আর কি। হ্যাঁ, আমরা সিনোনিম অ্যান্টোনিমের যখন ক্লাস করবো দেখবা অনেক ভোক্যাব শিখবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অ্যান্ড শেখার থেকে অনেক গল্প করবো ভোক্যাব নিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো এখানে কাহিনী কি হচ্ছে, মার্জিনালাইজ বুঝলাম, শি বিকামস ভালনারেবল টু অল সোর্স অফ অ্যাবিউজ। ভালনারেবল মানে বুঝতে পারছো, ওই তো মার্জিনালাইজ হয়ে ভালনারেবল, আচ্ছা অসহায় হয়ে যাচ্ছে, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। আচ্ছা ডাউরি বা ডাউরি মানে কি, যৌতুক, তাই না? বাংলায় হচ্ছে যৌতুক, আমরা চিনি। ইন বাংলাদেশ ইট ইজ স্টিল আ কমন প্র্যাকটিস, স্টিল এখনো কিন্তু হয়, তাই না, ফর দি ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি, মানে মেয়েদের জন্য। আচ্ছা তারপরে কি বলতেছে, ডাউরি ডিম্যান্ডস ক্যান অলসো কন্টিনিউ ইভেন আফটার ম্যারেজ, বিয়ে হয়ে গেল, বিয়ের পরে মেবি কই যৌতুক দাও, এরকম কিছু। অ্যান অ্যাডোলসেন্ট ব্রাইড ইভেন ইফ হার ইন-লজ আর সাপোর্টিভ, যদিও তার শ্বশুরবাড়ির মানুষজন সাপোর্টিভ হয়, ফেসেস ইনারমাস হেলথ রিস্ক ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। সো অ্যাডোলসেন্ট যারা থাকে, মানে ওরকম তো ম্যাচিওর না, রাইট, মানে ফ্রম 13 to 19 অ্যাডোলসেন্ট বা টিনেজার যারা থাকে, সো যেহেতু হেলথ বা ফিজিক্যাল কন্ডিশন যেটাই বলি ওইভাবে ম্যাচিওর হয় না, সো ওই টাইমে যখন প্রেগনেন্সি চলে আসে তখন কিন্তু বিভিন্ন সেভিয়ার হেলথ রিস্ক চলে আসতে পারে, রাইট, এটাই বলতেছে। আচ্ছা চাইল্ড বার্থেও সমস্যা হতে পারে। মেজরিটি অফ আর পিপল আর আনইনফর্মড অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, হয়তো জানেই না বা কম জানে অ্যাবাউট কন্ট্রাসেপশন অ্যান্ড হোয়াট, রিপ্রোডাক্টিভ হেলথ। কন্ট্রাসেপশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে অনেকে জানেই না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর কি বলছে, দিস লিডস টু ইনক্রিজড মোর্টালিটি রেটস অ্যামং অ্যাডোলসেন্ট ব্রাইডস ডিউরিং চাইল্ড বার্থ। ঠিক আছে, তাহলে ইনক্রিজ মোর্টালিটি রেটস হচ্ছে ওই যে চাইল্ড বার্থের সময় মিসক্যারেজ হচ্ছে এভরিথিং, সো তখন কিন্তু মারা যাচ্ছে, বাবু মারা যাচ্ছে, ইনফ্যাক্ট মাও মারা যাচ্ছে। ঠিক আছে, এরকম ইনসিডেন্ট হয়। সো এটার যে মূল রিজন হচ্ছে ওই যে অ্যাডোলসেন্ট গার্লসের যে সিচুয়েশন ছিল যে গেটিং ম্যারিড আর্লি, এখানেই বলছে দেখো গেটিং ম্যারিড আর্লি, তুমি যদি যে চাইল্ড ম্যারেজ এটাকে যদি থামাইতে পারো তাহলে মেবি এই মোর্টালিটি রেটও থামানো যাবে। এই অ্যাসপেক্টে যেখানে হচ্ছে আর কি। ঠিক আছে, চলো তাহলে আমরা বুঝতে পারছি গেটিং ম্যারিড আর্লি দিয়ে আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোচারটা স্টার্ট হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে কি করব, আমাদের সবার আগের কাজ হচ্ছে বক্স করাই তো। আচ্ছা চলো বক্স করি, তাহলে এই হচ্ছে আমার বক্স, এরকম 6টা বক্স করবো, তাই না? আমি আসলে পাশাপাশি করতেছি কারণ হচ্ছে ভেরি সিম্পল, কারণ আমার নিচে করলে
জায়গা হবে না, আমার খাতাটা তো মানে আমার জায়গাটা আসলে খাতার মতো নয়, তাও এখানে জায়গা হবে না, আমি এটা বড় করে লিখতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে 4টা হইলো, আরো 2টা না, তাহলে এখানে লিখি, এখানে একটা, এখানে একটা। এভাবে কিন্তু পরীক্ষার খাতায় করা যাবে না, আমি জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, পরীক্ষার খাতায় জাস্ট হরিজন্টালি না লিখে ভার্টিক্যালি লিখবো। হরিজন্টালি তো এটা, মানে আমি তো হরিজন্টালি করতেছি, আমরা জাস্ট ভার্টিক্যালি সোজা সুজি এরকম 6টা অ্যারো দিয়ে লিখে ফেলবো বক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পার্টিকুলার কোয়েশ্চেনে আমাকে কিন্তু দিয়ে দিছে কি, গেটিং ম্যারিড আর্লি, তাই না? চলো আমরা লিখে ফেলি, যেটা দিছে ওটা লিখবো। তাহলে 1 নাম্বার যদি লিখি, কোনো মার্কস নেই, বাট লেখা লাগবে, হ্যাঁ? আচ্ছা লিখি যে গেটিং, একটু কমাই দিই, ঠুস, গেটিং ম্যারিড আর্লি, তাই না? এটা হচ্ছে আমার 1 নাম্বার। ওকে, তারপর কি এর পরের সিকোয়েন্সটা কি হতে পারে বলো তো? যে গেটিং ম্যারিড আর্লি গেল। আচ্ছা, এর পরের সিকোয়েন্স দেখো, মানে বেসিক্যালি আমরা যে ক্রোনোলজিক্যাল অর্ডারে যাব, সিকোয়েন্স অফ টাইম। তার মানে দেখো, ফার্স্টলি হচ্ছে ওই যে when a girl gets married she usually drops out of school। তার মানে যে গেটস ম্যারিড এর পার্ট গেল, তাহলে যে ড্রপিং আউট অফ স্কুল এটা বলতে পারি। কেন ড্রপিং আউট বলতেছি? কারণ এই যে ওখানে গেটিং আছে, এখানে ড্রপিং আউট, ঠিক আছে? তাহলে আমরা ওখানে বলতে পারি কি বলতো, এখানে গেল গেটিং ম্যারিড আর্লি, তাহলে আমি ওখানে বসতে পারবো জাস্ট সিকোয়েন্সিয়ালি যাব, কারণ প্যাসেজে যেটা বলছে ওইটাই। তাহলে এখানে আমরা কি লিখবো, ড্রপিং আউট অফ স্কুল, ড্রপিং আউট অফ স্কুল, রাইট? ঠিক আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কি করবো বলতো, এখানে আমরা সুন্দর করে অ্যারো চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? এই যে এটার পরে এটা যাচ্ছে, তাই না? অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এটার পরে এটা যাবে, অ্যারো চিহ্ন দিয়ে দিবা। এটার পরে এটা যাবে, তারপরে এখানে চলে আসলাম, এটার পরে এটা যাবে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, হচ্ছে 4। আমরা একটা কাজ করতে পারি, এই 1 নাম্বারটা ভিতরে পয়েন্ট দিতে পারি, ঠিক আছে? কারণ এখানে দিয়ে দিছে, ওকে? সো আমরা এই 1 নাম্বার 2 নাম্বারটা ভিতরে লিখবো, ওকে? সুন্দর করে আমরা এখানে যাই, এখানে হচ্ছে 1 লিখবো, ঠিক আছে? 1 গেল, এখানে হচ্ছে 2 দিব, এন্ড নেক্সট হচ্ছে 3 দিব, তারপরে 4। তাহলে সিকোয়েন্সটা বোঝাও যাচ্ছে, ঠিক আছে? 5 6। এটা কেমনে বুঝলাম? এই যে কোয়েশ্চেনে কিন্তু 1টা আমাকে ভিতরে দিয়ে দিছে, ওকে? এরকম। আচ্ছা, এই যে বক্সের ভিতরে এভাবে দিবে। সো 2 লিখে বক্সের যে ইনফরমেশন ওইটা দিয়ে দিব, ওকে? ঠিক আছে। তাহলে গেটিং ম্যারিড আর্লি গেল, তারপরে ড্রপিং আউট অফ স্কুল গেল। নেক্সট আমরা কি লিখতে পারি বলো তো? চলো দেখি, ঘুরে আসি, নেক্সট খুঁজি, চলো। এই যে when a girl gets married চলে গেল, বিয়ে যখন হয়, gets married she usually drops out of school, এটা গেল। তারপর কি, and thus loses her mobility, এটা কি দরকার আছে? আচ্ছা, একই জিনিস। তারপরে কি, she gets confined, gets confined full time work। তার মানে এটা বলতে পারি না যে getting confined to blah blah, হ্যাঁ, একই জিনিস। তাহলে চলো আমরা লিখে ফেলি যে getting confined to full time work, getting confined মানে কি, বদ্ধ হয়ে যাওয়া, তাই না? confined এর পরে যে appropriate preposition বসে ওটা কি হবে, confined to। অলরেডি তোমরা আর্টিকেল আর প্রিপোজিশন ক্লাসটা কিন্তু আপলোড হয়ে গেছে, তাই না? ওটা কিন্তু করে ফেলছো। সো ওটা করবা, ওখানে কিন্তু যে আর্টিকেল প্রিপোজিশন নিয়ে অনেক বিস্তারিত কথাবার্তা বলছি। এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একমাত্র ওয়ে কি বলো তো, নিজে নিজে পড়া, তাই না? মুখস্থ করা। সেই যে কনফাইন্ডের পরে টু হয়। আচ্ছা, তাহলে গেটিং কনফাইন্ড টু কি ছিল? ফুল টাইম ওয়ার্ক, রাইট? ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লজ হাউসহোল্ড বা ফুল টাইম ওয়ার্ক ইন হাউসহোল্ড, এটা বলতে পারি। আচ্ছা, তাহলে গেটিং কনফাইন্ড ফুল টাইম ওয়ার্ক
ফুল টাইম ওয়ার্ক ইন হাউসহোল্ড। হ্যাঁ, একেবারে যে ফুল সেন্টেন্স লেখা লাগবে এমন না, ইনফ্যাক্ট এটা তো সেন্টেন্স নাই, এটা ফ্রেজ, বাট ওই যে একেবারে ইন লজ হাউস হোল্ড পুরোটা লেখা লাগবে এমন কোনো নেসেসিটি নাই। আচ্ছা, নেক্সটে খুঁজি, চলো নেক্সটে কি আছে। শি লুজেস সোশ্যাল স্ট্যাটাস, এই যে পেয়ে গেলাম, তাহলে এটাও তো একটা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার, তাই না? তাহলে লুজেস সোশ্যাল স্ট্যাটাস, বাট আমরা লুজেস লিখতে পারবো না, আমরা কি লিখবো? লুজিং। ভেরি গুড, তাহলে আমরা চলো লিখে ফেলি লুজিং সোশ্যাল স্ট্যাটাস। এই তো 4টা হয়ে গেছে, তার মানে 3টা এখানে হয়েছে আমাদের, তাহলে 6 মার্ক কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, তারপরে কি, চলো দেখি। all the opportunities of economic independence in her in-laws house she gets marginalized। এই যে marginalized নিয়ে অনেক কথাবার্তা বললাম, তাহলে যে gets marginalized এটাকে আমরা লিখতেই পারি কি বলতো? getting marginalized। getting marginalized মানে কি আমরা দেখছি, তাই না? আনইম্পর্টেন্ট, আন্ডার প্রিভিলেজড, পাওয়ারলেস, এভরিথিং। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বলতো? এটার পরেই আছে she becomes vulnerable to all sorts of abuse। তাহলে আমরা লিখতে পারি যে becomes কে becoming, তাই না? আচ্ছা, তাহলে চলো লিখে ফেলি যে becoming vulnerable to all sorts of abuse। becoming vulnerable to all sorts of abuse। ঠিক আছে, ডান। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যেহেতু এগুলো সেন্টেন্স না, এগুলোর পরে আমরা ফুল স্টপ দিব না। হ্যাঁ, ফুল স্টপ কখন বসে? একটা সেন্টেন্সের পরে বসে, তো একটা সেন্টেন্স হইলে না আমরা ফুল স্টপ বসাবো। তো যেহেতু এটা সেন্টেন্স না, আমরা ফুল স্টপ বসাবো না। হ্যাঁ, ফ্রেজের পরে এখানে বসানোর দরকার নাই, কারণ সেন্টেন্সে দেখো বা এই যে কোয়েশ্চেনে দেখো গেটিং ম্যারিড আর্লি, ফুল স্টপ আছে নাই, তো তাহলে আমরাও বসাবো না। ঠিক আছে, ওকে, ডান। তাহলে দিস ইজ হাউ উই শুড সলভ আ পার্টিকুলার কোয়েশ্চেন। ঠিক আছে, উই শুড সলভ আ পার্টিকুলার ফ্লো চার্ট কোয়েশ্চেন। সো মার্জিনালাইজ তো দেখলাম, এই হচ্ছে ব্যাপার স্যাপার। উপরে একটা টাইটেল দিয়ে দিব, কি টাইটেলটা দিব? কি, সিচুয়েশন অফ অ্যাডাল্টস এন্ড গার্লস ইন বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিব, এখানে আসলে জায়গা নেই তো আমি একটু সাইডে লিখে দিই যে দি সিচুয়েশন অফ অ্যাডাল্টস এন্ড গার্লস, মানে ওই যে কোয়েশ্চেনে দিয়েই দিবে, এটা নিয়ে ভাবা লাগবে না। The situation of adults and girls in বাংলাদেশ। ঠিক আছে, দি সিচুয়েশন অফ অ্যাডাল্টস এন্ড গার্লস ইন বাংলাদেশ। আচ্ছা, এটা বাজে লাগতেছে আসলে, এটা আমরা নাই লিখি এখানে, বুঝতে পারছি আই গেস। ওকে, ডান। আচ্ছা, এটা জাস্ট এই যে টাইটেলটা এখানে লিখে দিব, টাইটেল। ওকে, ভেরি গুড। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়েরা। তাহলে আমরা ফ্লো চার্ট কিভাবে অ্যাপ্রোচ করব, এটা ডান, বুঝতে পারছি, ক্লিয়ার। হ্যাঁ, এই বক্সগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 6টা বক্স মাস্ট। ঠিক আছে, অ্যান্ড ইনক্লুডিং নাম্বারিং অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই যে অ্যারো চিহ্ন। হ্যাঁ, এই যে 4-এর পরে আসলে এটা এইভাবে অ্যারো চিহ্ন আসছে, এটা আমরা দেখাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি, ডান। ওকে, ডান হলে আমরা কমেন্ট বক্সে জানাবো যে ডান। সবাই একটু নিজে নিজে ট্রাই করবো। হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা দেখছি, পরেরগুলো আমরা নিজে নিজে ট্রাই করবো। ওকে, ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে ভাই ঢাকা বোর্ড 2023-এর একটা কোয়েশ্চেন, সেম সিমিলার, অ্যান্ড এটা হচ্ছে যে ইউনিট 8 লেসন 3 এর সি থেকে নেওয়া হয়েছে। এন্ড এখানে কি লেখা আছে, এটা মনে কেটে গেছে না? আচ্ছা, এটা একটু কেটে গেছে, স্লাইডে দেখতে পারবো, সমস্যা নেই, ক্লাস স্লাইড ডেসক্রিপশন বক্সে থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আ বয় অফ ইন্টিগ্রিটি, আ বয় অফ ইন্টিগ্রিটি লেখা। তাহলে এই যে আ বয় অফ ইন্টিগ্রিটি, এটা কি? এটা একটা ফ্রেজ বা একটা নাউন ফ্রেজ। তাহলে আ বয় অফ ইন্টিগ্রিটি যখন নাউন ফ্রেজ দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে বাকি সবগুলা বক্স, হ্যাঁ, 2 বলি, 3 বলি, 4 বলি, 5 বলি এবং 6 বলি, সবগুলো কি হবে? সবগুলো আমার এই বক্স মেনটেন করে তো হবেই, সাথে হচ্ছে আমার এই যে নাউন ফ্রেজটা মেনটেন হবে। ঠিক আছে, কারণ এটা স্টার্ট হয়েছে নাউন ফ্রেজ দিয়ে। আমরা 1 নম্বর গ্রামাটিক্যাল স্ট্রাকচারে দেখছিলাম যে নাউন ফ্রেজ দিয়ে স্টার্ট হলে বাকি সব নাউন ফ্রেজ দিয়ে করতে হবে স্টার্টিংটা। ঠিক আছে, অ্যান্ড ফ্রেজ থাকবে, সেন্টেন্স হবে না, ফুল স্টপ বসাবো না, দ্যাটস ইট। এটা নিয়ে আমি কথাবার্তা বলতেছি না, এটা আপনারা
হোমওয়ার্ক করবেন এবং হোমওয়ার্ক করে চেক করার দায়িত্ব আমার। সো ওইটার জন্য আপনাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কি কমেন্টটা করে দিব, ঠিক আছে? এটা অ্যান্সারগুলো কমেন্ট করে দিব। এখন বলবো যে কমেন্টে ভাই বক্স কেমনে করবো, ঠিক আছে? কমেন্টে আসলে বক্স করার দরকার নেই। বেশি আমি বলবো না যে খাতায় করবা, খাতার ছবি দিবা না, এত প্যারা দিচ্ছি না। হ্যাঁ, যদি করতে চাও ভেরি মাচ ওয়েলকাম, করতে পারো, প্যারা নাই। কিন্তু হ্যাঁ, নিজে নিজে একটু ট্রাই করে আমরা হচ্ছে 1 নাম্বার এটা, হ্যাঁ 1 নাম্বার তো দেওয়া আছে বয় অফ ইন্টিগ্রিটি, তাহলে 2 নাম্বারটা কি হবে এটা একটু পড়বো। এটা তো সিন প্যাসেজ, তো আমার ইউনিট এইটা আছে, এটা আমরা মোটামুটি চিনি যারা ইএফটি পড়ি, না চিনলে পড়বো, বুঝবো, তাই না? এর আগেটা বুঝছি, এটাও বুঝবো। ওকে, সিমিলারলি এই 2 3 4 5 6 এগুলো আমরা ট্রাই করবো। ডান? তাহলে এই ফ্লো চার্টের ব্যাপার স্যাপার কিন্তু ডান, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, চলেন এখন হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। সো ইনফরমেশন ট্রান্সফার নিয়ে যেটা বললাম এটা লাস্ট আসছিল 2017 সালে, ঠিক আছে? সেটা এখন আসে না বললেই চলে, ফ্লোচার্টই আসে। আমরা এক্সাম দিছি, মানে আমি তো 24 ব্যাচ, রাইট? এইচএসসি 24, আমি ফ্রম চট্টগ্রাম বোর্ড, সো বা চিরাং বোর্ড যেটাই বলো। সো আমাদের টাইমে হচ্ছে তোমার কি এই ইনফরমেশন ট্রান্সফার আসে নাই, আমাদের টাইমে হচ্ছে ফ্লোচার্ট আসছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এখানে আসলে কি হয়, এখানে মেইনলি ওই যে 2 মার্কস পার ব্ল্যাঙ্ক থাকবে, কন্টেন্ট 5 ব্ল্যাঙ্কস, তো একই জিনিস, হ্যাঁ ইনফরমেশন ট্রান্সফারের জন্য। ইউ ডু নট নিড টু রিড্র দি এন্টায়ার টেবল। এখানে কি আসলে 5টা নাকি 10টা? মোস্ট প্রবাবলি 10টাই থাকে, হ্যাঁ 10টা থাকবে, বুঝছো? সো 10টা থাকলে তোমার 5 ব্ল্যাঙ্ক থাকলে তো 2টা, আর 10টা ব্ল্যাঙ্ক থাকলে 1 মার্ক করে, ঠিক আছে? আচ্ছা, এন্ড এখানে দেখো ইউ ডু নট নিড টু রিড দি এন্টায়ার টেবিল। অনেকে করে কি টেবিলটা ফুল এঁকে ফেলে। হ্যাঁ, আমরা এই ইনফরমেশন ট্রান্সফার এসএসসি লেভেলে করে আসছি, এসএসসিতে ছিল এটা, মানে 100% শিওর, তাই না? আচ্ছা, সো এসএসসিতে করে আসছি, আমরা মোটামুটি চিনি যে প্যাসেজটা দিয়ে থাকবে, ওই প্যাসেজে খুঁজবো যে ওয়েন থাকে, তাই না? সালটা বের করবো, কি কাজ, কাজটা বের করবো, প্লেসটা বের করবো, এটাই অনেক ইজি। জাস্ট প্যাসেজটা একটু কম্প্রিহেন্ড করা ইন আ ভেরি 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 বেসিক লেভেল, রাইট? আচ্ছা, চলো এখানে কিছু ট্রিক্স স্টেপস যেটাই বলো একটু ফলো করলে ইজি হয়ে যাবে লাইফ। চেক দি ব্ল্যাঙ্কস ফার্স্ট। হ্যাঁ, ব্ল্যাঙ্কগুলো আসলে কি চাইছে, আমরা হোল প্যাসেজটা ফার্স্টে পড়ার আগে একটু ব্ল্যাঙ্কগুলো দেখে নিব। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলছে, আইডেন্টিফাই কিওয়ার্ডস। কিওয়ার্ডস কি, এই যে যেটা বললাম আমরা করে আসছি, যে ডাইড, বর্ন, কল্ড, অ্যাওয়ার্ডেড, লোকেশন, হ্যাঁ এইসব জিনিসপাতি। আচ্ছা, তারপরে কি বলছে, স্টেপ 3 বলছে স্ক্যান দি প্যাসেজ। স্ক্যান কেন বলছে, কেন বলে নাই যে রিড দি প্যাসেজ? কারণ স্ক্যান করতে বলছে। আসলে এখানে ওই একেবারে ফুল রিডিং দিয়ে মনোযোগ দিয়ে দাগায় যেটা আমরা পড়ি দরকার নেই, কারণ আমার যেটা লাগবে ওইটা পাইলেই তো হয়েছে, এই জন্য স্ক্যান করতে হবে। হ্যাঁ, মানে স্কিম করলেই হবে, একেবারে ধরো এই যে কুইকলি স্ক্যান, কোনো মতে জাস্ট পড়বো, ঠিক আছে? এটা একেবারে ডিটেইলে পড়া লাগবে না, যদি লাগে পড়বো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি হয়েছে, কিওয়ার্ডগুলো খুঁজবো, কুইক রেজাল্টস। হ্যাঁ, এই যে টার্গেটেড সার্চ মেথড উইল হেল্প ইউ ফাইন্ড দি কারেক্ট অ্যান্সার্স মাচ ফাস্টার দ্যান রিডিং এভরি ওয়ার্ড অফ দি টেক্সট। তাহলে ফুল প্যাসেজটা না পড়ে আমরা যদি এই যে ব্ল্যাঙ্ক তো জানি, তাহলে ব্ল্যাঙ্ক আগে দেখে ফেলছি যে কি লাগতেছে, ওয়েন লাগতেছে, তাহলে আমি শালটা বের করতেছি, পার্টিকুলার কাজটা তো আমাকে দিয়ে দিছে, বা ধরো আরেকটা জায়গায় প্লেস দিয়ে দিছে, কাজ বের করতে হবে, তাহলে প্লেসটা পেয়ে গেছি প্যাসেজে, তাহলে ওই প্লেসে কি হয়েছিল, কোন কাজটা হয়েছিল, এটা বুঝছি, আমরা চিনি। ওকে, তাহলে আমরা ওই বোর্ড কোয়েশ্চেনটা দেই নেই ফর সাম অবভিয়াস রিজনস, যাই হোক আমরা একটু প্র্যাকটিস কোয়েশ্চেন দেখব। এটাও দেখো সিন প্যাসেজ, ইউনিট 3 লেসন 3 এর বি, প্রবাবল। প্রবাবল কেন দিছি, আসতে পারে, আসতেই পারে যেহেতু সিলেবাসে আছে, বাট চান্সেস আর হায়ার যে ফ্লোচার্টে আসবে, ঠিক আছে? ওকে, সো দেখি এখানে যে according to some myths and legends, Ghazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans, ঠিক আছে? আমরা ইনফরমেশন ট্রান্সফার নিয়ে খুব একটা টাইম ওয়েস্ট করবো না। এখানে কি হচ্ছে, এইখানে আমরা এই যে ফুল প্যাসেজটা পড়বো, যেহেতু সিন প্যাসেজ যে আবারও বলতেছি চিনি, সো ফুল প্যাসেজ পড়ার পরে যেটা হবে, এই যে কোয়েশ্চেনটা দেখতে পারবো। সো মানে স্টেপ ওয়াইজ গেলে আগে তো কোয়েশ্চেন দেখবোই, তাই না? আগে হচ্ছে ব্ল্যাঙ্কগুলো দেখবো, তারপরে হচ্ছে এটা স্ক্যান করবো, স্টেপ ওয়াইজই যাবো, বাট কোয়েশ্চেনটা এরকম দেখতে। হ্যাঁ, সো এখানে দেখো কোয়েশ্চেনে হচ্ছে আমার 10টা ব্ল্যাঙ্ক আছে, 5টা ব্ল্যাঙ্ক থাকলে ওই যে 2 মার্ক করে 10 মার্ক, 10টা ব্ল্যাঙ্ক থাকলে 1 মার্ক করে 10 মার্ক, ঠিক আছে? আচ্ছা, সো এই যে গাজী পীর দেখছো, গাজী পীর হু আর হোয়াট এখানে বলে দিছে, ডেসক্রিপশন বা অ্যাক্টিভিটিস আছে, ওয়্যার আছে, তাহলে এখানে প্লেস, ওখানে আসলে কাহিনী, আর এখানে আর ডেসক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে গাজী পীর এক্সটেন্ডেড হিজ রিলিজিয়ন ওয়্যার, চলো দেখি এটা ওয়্যারটা আমরা লিখে ফেলবো, extended his religion। আচ্ছা, এই দেখছো, we say to have spread Islam,
তাহলে স্প্রেড ইসলাম, এক্সটেন্ডেড হিজ রিলিজিয়ন, একই কথা না বলো? একই কথা। তাহলে আমরা বলতে পারি যে স্প্রেড ইসলাম ইন দি পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দি সুন্দরবনস। ঠিক আছে, তাহলে এটা আমরা শর্টে কিভাবে লিখতে পারি? শর্টে আমরা ওইভাবে লিখতে পারি যে ইন দি পার্টস অফ বেঙ্গল, তাই না, বা ক্লোজ টু দি সুন্দরবন, যেটাই লিখি। ওকে, আচ্ছা চলো, যেহেতু এই যে বেঙ্গল টাইগার না, মানে যে সুন্দরবনের দিকে, তাহলে সাউদার্ন পার্ট বলতে পারি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা লিখি যে এক্সটেন্ডেড হিজ রিলিজিয়ন ক্লোজ টু দি সুন্দরবনস, ক্লোজ টু দি সুন্দরবনস লিখে পারি, ক্লোজ টু দি সুন্দরবনস। ঠিক আছে, বাইরে গেল, তোমাদের তো আসলে বাইরে যাওয়ার প্যারা নেই, বিকজ আমরা জাস্ট নাম্বারিং লিখবো, তারপরে অ্যান্সারটা লিখে ফেলবো, বক্স আকার কিন্তু কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, ক্লোজ টু দি সুন্দরবনস গেল। ম্যানি মিরাকলস ড্যাশ ডিসক্রিপশন বা অ্যাক্টিভিটিস। তাহলে চলো দেখি কি বলছে। এই যে হি ওয়াজ ক্রিয়েটেড উইথ ম্যানি মিরাকলস। আচ্ছা, হি ওয়াজ ক্রিয়েটেড উইথ, তাই না? তাহলে এভাবে বলতে পারি না যে গাজী পীর, না? হ্যাঁ, গাজী পীর ওয়াজ ক্রিয়েটেড উইথ ম্যানি মিরাকলস, তাই না? আচ্ছা, তাহলে এভাবে বলতে পারি যে গাজী পীর was credited with কি, ওই যে মিরাকলস, এটা দেয় আছে। আচ্ছা, 3 নাম্বার বলতেছে হু বা হোয়াট shows him riding a fierce looking Bengal tiger। চলো পড়ি, কি হবে বলো তো? এখানে লেখা আছে, দেখো পরের লাইন, ফর এক্সাম্পল হি কুড সাপোজিটলি calm dangerous animals and make them docile। docile মানে কি বলো তো ভাইয়া? docile মানে easily taught। হ্যাঁ, docile মানে সহজেই বাধ্য হয়ে যায়, এরকম বাধ্যগত, অনুগত, আমরা এভাবে বলতে পারি, easily taught, বাধ্যগত অনুগত, বাধ্য করা, অনুগত, এরকম আর কি। ঠিক আছে, easily taught, সহজেই বশ করা যায় এমন। ঠিক আছে, he is usually depicted in paths or scroll paintings riding a fierce looking Bengal tiger। ওই যে fierce looking Bengal tiger আমার কিওয়ার্ড পেয়ে গেছি, যেটা আমার ওই যে বক্সে ছিল, তাই না? আচ্ছা, তাহলে এই যে paths or scroll paintings, তাহলে আমরা বলতে পারি কি এদিকে? হ্যাঁ, তাহলে shows him riding a fierce looking Bengal tiger, তাহলে আমরা বলতে পারি paths or scroll painting, তাই না? paths or scroll painting, ডান ভাইরা? ওকে, নেক্সট কি? 4 নাম্বার হচ্ছে মেড দি ভিলেজার্স লিভ অ্যান্ড কালটিভেট দেয়ার ল্যান্ডস। চলো দেখি। Snake in his hand, okay, apparent danger. According to some stories, he also fought crocodiles who threatened the people of region full of canals and creeks. Indeed, a kind of watery jungle bordering the Bay of Bengal. আচ্ছা, ওই যে আরো এক্সাম্পল দিচ্ছে। তাহলে এটা কি? এটা তো আমার ওই পার্সেন্টাই, তাই না? আরে বারবার ব্যাকে যাচ্ছে কেন? আচ্ছা, তার মানে মেক দি ভিলেজার্স লিভ অ্যান্ড কালটিভেট দেয়ার ল্যান্ডস। আচ্ছা, এটা এখন আসে নাই, এই যে এখানে আসছে, ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট হি enable villagers to live close to forests and jungles and cultivate their lands। ঠিক আছে, তার মানে মানুষকে হেল্পও করছে। ঠিক আছে, আচ্ছা চলো দেখি, তাহলে এই পার্টটা কে করছে? আমাদের গাজী পীর করছে, এই তো আমাদের ক্যারেক্টার। চলো তাহলে এখানে কি হবে? গাজী পীর মেড, গাজী পীর। Apologies for handwriting, ঠিক আছে? আচ্ছা, made the villagers live and cultivate their lands কোথায়? ওই যে ফরেস্ট এন্ড জঙ্গলের কাছাকাছি, তাই না? ওটা আমরা দেখলাম। তাহলে ক্লোজ to the forest or jungles, তাই না? ফরেস্ট or জঙ্গল, এটা বা ফরেস্ট লিখলে একই কথা। ওখানে কি আছে?
ওয়ার্ডটা একটু দেখি। এই যে ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জঙ্গলস আছে বা জঙ্গলস আছে, আমরা তাহলে এটা লিখে ফেলি ক্লোজ টু দি ফরেস্ট অ্যান্ড জঙ্গলস। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলছে 6 নাম্বার, ওয়্যার সেড টু হ্যাভ বিন কেপ্ট। আচ্ছা, ওয়্যার সেড টু হ্যাভ বিন কেপ্ট, চলো দেখি কি কোন কনটেক্সটে বলছে। প্রে টু হিম ফর প্রোটেকশন, তারপর কি, আচ্ছা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই আগের লাইন ছিল তাই না, যে বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স। ভিজিল্যান্ট মানে কি, একেবারে কনসেন্ট্রেটেড, ঠিক আছে। আচ্ছা, ভিজিল্যান্ট প্রেজেন্স, all predatory animals were said to have been kept within bounds. বলো তো predatory animals মানে কি, কে বলতে পারবো, কমেন্ট করে জানাই দেই। predatory animals, anyone? predatory animals জানাই দিব, হ্যাঁ। আচ্ছা, মানে ওই তো শিকার করতেছে এরকম, মানে এই যে হিংস্র প্রাণী, ঠিক আছে, হিংস্র প্রাণী। আমরা সুন্দর একটা ওয়ার্ডও শিখতে পারি, চাইলে শিখবো, চলো শিখি। আমাদের একটা ওয়ার্ড আছে বুঝছো, র্যাপাশিয়াস, তাই না। র্যাপাশিয়াস আমরা বলি যদি হচ্ছে কি প্রেডেটরি থাকে, বা গ্রিডি বলতে পারি, আচ্ছা ম্যানিপুলেটিভ বলতে পারি, যাই হোক। আচ্ছা, প্রেডেটরি র্যাপাশিয়াস আমরা শিখে ফেলি একটা ওয়ার্ড, তাই না। কোথায় লিখবো, আচ্ছা প্রেডেটরি, আচ্ছা এখানে না, র্যাপাশিয়াস। ওকে, ঠিক আছে। তাহলে প্রেডেটরি মানে ওই তো এক্সট্রিমলি গ্রিডি বলতে পারি, অ্যাগ্রেসিভলি গ্রিডি বলতে পারি, র্যাপাশিয়াস একটা ওয়ার্ড, যাই হোক। ওই তো অ্যানিমালস গুলো কি করে, ওয়্যার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস। আচ্ছা, তাহলে এই যে প্রেডেটরি অ্যানিমালস এর কথা বলতেছে, ওয়্যার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস, ওটা আমরা পরে দেখতেছি। তাহলে কি প্রেডেটরি অ্যানিমালস, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল পাংচুয়েশন এগুলো কিন্তু দেখবো, হ্যাঁ। প্রেডেটরি অ্যানিমালস, তাহলে এটা সেন্টেন্সের ফার্স্ট, এই জন্য আমি কি করতেছি, পিটা ক্যাপিটাল দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হলো বলো তো, উইদিন বাউন্ডস, তাই না, ওই যে ওয়্যার বলছে, তাহলে উইদিন বাউন্ডস, ওই লাইনটা দেখে আসছি। তাহলে উইদিন বাউন্ডস, এভাবে জাস্ট ফিল আপ করবো, মানে আমরা তো এক্সামে জাস্ট 1 2 3 করে লিখতে থাকবো। তারপরে 8 9 ব্রিটিশ মিউজিয়ামে কি হয়েছিল, আচ্ছা ব্রিটিশ মিউজিয়ামে হচ্ছে এই যে সাম in fact some Gazir part scrolls are part of the collection of the British Museum. তাহলে আমরা বলতে পারি সাম গাজি পার্ট স্ক্রলস, তাই না, সাম গাজি পার্ট স্ক্রলস কি হবে, ব্রিটিশ মিউজিয়ামে কি হ্যাভ বিন প্রিজার্ভ, তাই না, এখানে এটাই লেখা আছে, পার্ট অফ দি কালেকশন, সেভাবে বলতে পারো যে has been performed, এই যে এখানে লেখা আছে the story of Gazipir has been preserved, তাহলে এইটাই লিখে ফেলি, একই কথা। তাহলে have been some Gazipar scrolls, হ্যাঁ প্লুরাল, তাহলে have been, has been এখানে কিন্তু হবে না, ওখানে স্টোরি ছিল এই জন্য has been লিখছে, তাহলে have been preserved in British Museum, ওই তো প্লেসও দেওয়া আছে। ড্যাশ উড বিকাম ডোসাইল বাই হিম, কে বলতো, ওই যে আমার প্রেডেটরি অ্যানিমালস বা ডেঞ্জারাস অ্যানিমালস, এখানে লাস্ট লাইন এটা লেখা আছে, লাস্ট লাইন না তো, এর আগেই দেখছি ডেঞ্জারাস অ্যানিমালস। ওকে ভাইয়ারা, দেখি লাইনটা, এখানে বলছিল যে ডোসাইল, কাম ডেঞ্জারাস অ্যানিমালস এন্ড মেক দেম ডোসাইল, মানে ডেঞ্জারাস অ্যানিমালকে শান্ত করতে পারতো, যে মিরাকেল ছিল, অ্যান্ড মেক দেম ডোসাইল মানে অনুগত করে ফেলতো, ইজিলি টট করে ফেলতো, ঠিক আছে। ডান, বুঝতে পেরেছি, কঠিন কিছু ইনফরমেশন ট্রান্সফার কিন্তু ইজি জিনিস, অনেক ইজি জিনিস, প্যাসেজে যা আছে জাস্ট বসাই দিব, এটা এসএসসি লেভেলেরই, এই জন্য মনে হয় আর দেয় না, তাই না, সেই 17 সালে মনে হয় দিছিল, ওই তো দিছিল, তারপরে আর দেয় নাই। আচ্ছা চলো, ফিয়ার্স লুকিং মানে কি বাই দ্য ওয়ে, ফিয়ার্স লুকিং হিংস্র, তাই না, ফিয়ার্স মানে কি হিংস্র, ডেঞ্জারাস, হিংস্র,
ওকে, ঠিক আছে, চলো আগে। তাহলে এইখানে এই যে সুন্দর করে অ্যান্সারগুলো আমরা এভাবে লিখবো, ঠিক আছে? অ্যান্সারগুলো এখানে আছে, এখানে যা লিখছি এক্স্যাক্টলি ওরকমই থাকার কথা, ঠিক আছে? এখানে যা লিখছি এক্স্যাক্টলি এরকমই থাকার কথা, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে সবাই মিলাইছি, সবাই কিন্তু মানে এই যতগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন আসতেছে ভাইয়ারা, যেহেতু রেকর্ডিং দেখতেছো, লাইভ ক্লাস হলে তো তোমাদের টাইম দিতাম, হ্যাঁ? সো যেহেতু রেকর্ডিং দেখতেছো, তোমরা যেটা করবা, একটু ভিডিওটা পজ করবো, ভিডিওটা পজ করে ট্রাই করবে, and যেগুলো যে মাঝে মাঝে কোয়েশ্চেন করি সব একটু কমেন্ট করে ফেলবো। এমন না যে ক্লাস শেষে কমেন্ট করা লাগে, তখনই কমেন্ট করে ফেলো না, সমস্যা নেই তো, ঠিক আছে? এখানে ভুল সঠিক এগুলো পরের বিষয়। আচ্ছা, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে, এটাও প্রবাবল কারণ এটা প্র্যাকটিস কোয়েশ্চেন, আমরা বোর্ডে দেই নাই, এন্ড দিস ইজ অলসো আ সিন প্যাসেজ ফ্রম ইউনিট 2 লেসন 1, ঠিক আছে? তাহলে এটাও আমরা একটু কি করব, প্র্যাকটিস করব, ঠিক আছে? প্র্যাকটিসে কি করব, প্র্যাকটিস হচ্ছে আমাদের এই যে 10টা গ্যাপ আছে ভাইয়া, এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, ঠিক আছে? এটা হোমওয়ার্ক করব, ওকে? এটা সবাই যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি, যারা একটু প্রপারলি ক্লাসগুলো করতেছি, কষ্ট করে একটু কমেন্ট করে ফেলি। বেনিফিট আসলে আমার না, বেনিফিট তোমারই হবে, ঠিক আছে? আচ্ছা, এন্ড এগুলো কিভাবে মিলাবো, এগুলো অ্যান্সার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এগুলো অ্যান্সার দেওয়া আছে, আমি সরাই ফেলতেছি। আচ্ছা, ওটা এখন আবার পজ করে দেখো না, জাস্ট বি অনেস্ট উইথ ইয়োরসেলফ, রাইট? আচ্ছা, ঠিক আছে, তাহলে নিজে যে ট্রাই করবো, তারপরে অ্যান্সার মিলে ফেলবো, ওকে? আর স্লাইড তো দেয়া থাকবে, কোনো সমস্যা নেই। আর ওই যে ওই ফ্লোচার্টটা, ওইটার জন্য জানাবা, কমেন্ট করবা, আমি বলে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, চলো এখন আমরা যে টপিকটা পড়বো ভাইয়া, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং। হ্যাঁ, রিঅ্যারেঞ্জিং কি? রিঅ্যারেঞ্জিং হচ্ছে অনেক সহজ জিনিস, আমাদের হচ্ছে রিঅ্যারেঞ্জ করা লাগে, আবার অনেকে অনেক প্যারা খায়, তাই না? এবার এসএসসিতে আসলে অনেকে প্যারা খাইছে, মানে কনফিউশন থাকে অনেক সময় যে এটা অ্যান্সার এটা হয়, এটা হয়, যে দুইটা সেন্টেন্স আগে পড়ে, তাই না? রিঅ্যারেঞ্জিং মানে বেসিক্যালি রিঅ্যারেঞ্জ করা লাগে। এখানে কি বলছে দেখো, ইউ মাস্ট read the sentences repeatedly to ensure the logical sequence of events. তাহলে এই যে এখানেও chronological, logical যেটাই বলো, সিকোয়েন্স অফ ইভেন্টসটা বা সিকোয়েন্স অফ টাইমটা মেনটেন করে আমাদের সিকোয়েন্সটা সাজাইতে হবে, বুঝতে পারছি? ওকে, 10টা সেন্টেন্স থাকবে, 10 মার্ক থাকবে। আচ্ছা, নর্মালি ভাইয়া দুই ধরনের রিঅ্যারেঞ্জ হয়, হ্যাঁ? দুই ধরনের রিঅ্যারেঞ্জ মানে কি, এই যে রিঅ্যারেঞ্জের কোয়েশ্চেনগুলো আসে, হ্যাঁ, দুই ধরনের অ্যাসপেক্টে আমরা ভাবতে পারি। একটা হচ্ছে হিস্ট্রিক্যাল অ্যাসপেক্ট বা হিস্ট্রিক্যাল ইনসিডেন্ট বা স্টোরি বেসড, হ্যাঁ, বা কোনো পার্সন সম্পর্কে বলতেছে, আমরা অনেক দেখছি, জয়নুল আবেদিন, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, ওদের মেবি বায়োগ্রাফি বলতেছে, রাইট? সো এরকম হইতে পারে, ব্যক্তিকেন্দ্রিক। আবার অ্যাবস্ট্রাক্ট টপিকস, কিছু ডেসক্রিপটিভ আইডিয়া বা ডেসক্রিপশন বেসড এরকম হইতে পারে, হ্যাঁ, বর্ণনামূলক প্যাসেজ বা ওই তো স্টোরি আসতে পারে, হ্যাঁ, রিঅ্যারেঞ্জিং। আচ্ছা, যখন এই যে তোমার ট্রেডিশনাল স্টোরিগুলো আসে, তখন কিন্তু এই যে ডেসক্রিপশন বেসডে পড়ে, ঠিক আছে? এখন এই আসপেক্টটা কেন বলছি আমরা একটু দেখি। এই যে হিস্ট্রিক্যাল ইনসিডেন্ট আর স্টোরি বেস বা পার্সন বেস যেসব আসে ভাইয়া, এগুলোর সিকোয়েন্সটা একটু যদি পড়ে ফেলি, তাহলে আমাদের মোটামুটি আইডিয়া থাকবে আসলে এটার পরে এটা, এটার পরে এটা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের ফার্স্টে নেম থাকবে বা টাইটেল থাকবে, বিগিনিং অফ দ্য ইনসিডেন্ট, আমরা ট্রাই করবো খোঁজার, যদি না থাকে আমরা ইমিডিয়েটলি বিতে চলে যাব, বুঝতে পারছি? মানে ধরো আমরা এগুলো একটু মুখস্থ করা ট্রাই করবো, এজ মানে মনে রাখবো যে মানে এমন কঠিন কিছু না। নর্মালি যখন একটা পার্সন সম্পর্কে বলা হয়, এগুলোই তো মেনটেন করা হয়, তাই না? তুমি যখন বলা হয়, তোমাকে বলা হয় যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তুমি এগুলোই বলো, ফার্স্টে নেম বলো, বার্থ বলো, প্রফেশন, হ্যাঁ। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা একটু মেনটেন করবো। বাংলাতে কি পড়ি, কবি পরিচিতি পড়ি না, একই জিনিস। সো এগুলো পড়ার পরে ধরো একটা নাই, নেম বা টাইটেল নাই, তাহলে আমরা বার্থ বা যে শর্ট টার্ম কনসিকুয়েন্সে চলে যাব। সো বেসিকলি এটা যদি ফলো করি, তাহলে আমার যে পার্টিকুলার অ্যাসপেক্ট আছে, যে হিস্ট্রিক্যাল বা স্টোরি বেসড, পার্সন বেসড, এগুলো আমরা কভার করতে পারবো। মুভিং অন ভাইয়া, দেখো আরেকটা যে টপিক আছে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট টপিক বা ডেসক্রিপশন বেসড। এটা হচ্ছে ডেফিনেশন বা নেচার, যে সংজ্ঞা ব্যাখ্যা, হ্যাঁ, গুড সাইজ উইথ এক্সাম্পলস, ব্যাড সাইজ উইথ এক্সাম্পলস, এগুলো থাকতে পারে, মেথডস অফ সলভ, কনক্লুডিং লাইন। আর যদি স্টোরি থাকে, ওই যে থার্স্টি ক্রোয়ের স্টোরি বা মেবি রাখালের গল্প, ওইগুলো আসলে আমরা জানি ওগুলো একটু সিকোয়েন্সিয়ালি সলভ করা ট্রাই করবো। ওগুলো আসলে এটা আন্ডারে ওভাবে হয়তো পড়ে না, হ্যাঁ, ডেসক্রিপশনে পড়ে, এটা ডেসক্রিপশনই কিন্তু, বা হিস্ট্রিক্যাল ইনসিডেন্ট ওভাবে যাবে না, ডেসক্রিপশনের মধ্যেই পড়বে। বাট এই তোমার যেসব বলা হচ্ছে যে ডেফিনেশন, এখন রাখালের ডেফিনেশন তো বলা হচ্ছে না, তাই না? স্টোরি ইজ আ ডিফারেন্ট অ্যাসপেক্ট। যাই হোক, বুঝতে পারছি? তাহলে এগুলো একটু যদি বুঝতে পারি, তাহলে আমরা একটু নিজে নিজে প্র্যাকটিস করবো। কারণ রিঅ্যারেঞ্জ হচ্ছে, বুঝছো, এটা আসলে করে দেওয়ার জিনিস না, তাই না? রিঅ্যারেঞ্জ হচ্ছে একটু বুঝে বুঝে, এটা জাস্ট তোমাকে হ্যান্ডমেডগুলো দিয়ে দিছি বা হ্যান্ড নোট দিছি, যেন বুঝতে পারো, রিলেট করতে পারো কনটেক্সটটা। বাট তাছাড়া রিঅ্যারেঞ্জে ভালো করার ওয়ে হচ্ছে একটু প্র্যাকটিস করা, হ্যাঁ,
বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসে ভাইয়া এগুলো কিন্তু কমন চলে আসে, বাট তাই বলে কমনের জন্য আমরা প্রিপারেশন নিব না, কমন ভুলে যাও। বাট তুমি যদি যেগুলো বোর্ড অ্যানালাইজ করে দেখো বা বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসছে বারবার ওগুলো যদি করো, দেখবা যে চান্সেস আর হায়ার যে ওই টাইপেরই আসবে বা মেবি কমন পড়ে যেতে পারে, রাইট? সো এই জন্য আমরা বোর্ডে যেগুলো আসছে ওগুলো প্র্যাকটিস করবো। তোমাদের জন্য কয়েকটা সাজিয়ে দিছি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে দেখো লাস্টেরই আসছে ঢাকা বোর্ড 25-এ, অ্যান্ড তোমাকে এভাবে একটা কথা বলবে যে রিঅ্যারেঞ্জ দি ফলোইং সেন্টেন্সেস টু মেক আ কোহেরেন্ট অর্ডার, ঠিক আছে? কোহেরেন্ট অর্ডার বা লজিক্যাল অর্ডার যেটাই বলো, ঠিক আছে? একটা সুন্দর অর্ডার মেনটেন করবা। এখন সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে, আমি সলভ করে দিব না এটা, এটা তোমরা ট্রাই করবা, হ্যাঁ? এখন সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে যে ভাই কেমনে লিখবো, পুরাটা লিখবো নাকি খালি একের এ দুয়ের জি এটা লিখলেই হবে? আচ্ছা, সো অ্যান্সার ইজ ভেরি সিম্পল ভাইয়া। এখানে আমরা সময় নষ্ট না করে, এখানে একটা লাইন ছিল বাই দ্য ওয়ে, এখানে একটা কথা লেখা ছিল, কি লেখা ছিল? ইউ ডু নট, ইউ কি লিখছে? ইউ ডু নট নিড টু, ইউ ডু নট নিড টু রিরাইট, ইউ ডু নট নিড টু রিরাইট দি এন্টায়ার স্টোরি অর প্যাসেজ। আমার কোনো দরকার নাই পুরোটা রিরাইট করার। বাট কনফিউশনটা জাগে কোথায়? বিভিন্ন কলেজে বিভিন্ন টিচার এক্সপেক্ট করে যে তুমি ফুল প্যাসেজটা লিখবা। তাহলে হচ্ছে মেবি আই ডোন্ট নো কেন, বিকজ অ্যান্সার কিন্তু চেক করে ওই সিকোয়েন্সগুলোই, বাট অনেকে এক্সপেক্ট করে। এসএসসি লেভেলে যেটা হয় ভাই, কোয়েশ্চেনে কিন্তু এখন মেনশন করে দেয় যে নো নিড টু রিরাইট দি সেন্টেন্স বা নো নিড টু রিরাইট দি স্টোরি অর সামথিং, বাট এই তোমাদের কিন্তু কোয়েশ্চেনে এরকম মেনশন করে দিচ্ছে না, জাস্ট বলতেছে যে কোহেরেন্ট সিকোয়েন্সটা লেখো। সো এটাও কিন্তু ইনডিরেক্টলি এটাই বলে যে কোহেরেন্ট তোমার সিকোয়েন্সটা লিখতে বলছে, অর্ডারটা লিখতে বলছে, রিরাইট দি ফলোইং সেন্টেন্স কিন্তু বলে নাই, বলছে রিঅ্যারেঞ্জ, তাই না? রিঅ্যারেঞ্জ করে অর্ডারটা লেখো, রিরাইট তো বলে নাই। সো রিরাইট যেহেতু বলে নাই আমাদের কোনো দরকার নেই, বাট মেক শিওর ইউ আস্ক ইয়োর সাবজেক্ট টিচার ইন ইয়োর কলেজ, হ্যাঁ? একটু কনফিউশনটা ক্লিয়ার করে নিও যে স্যার কী করবো, বিকজ এক এক কলেজে এক এক জিনিস প্রেফার করে, ঠিক আছে? যদিও এইচএসসিতে আসলে এটা কোনো প্যারা হবে না, এইচএসসিতে আসলে তুমি যদি না লেখো ইটস বেটার, কারণ মানে এমনি এমনি লিখে কোনো লাভ নেই। যদি তোমার মনে হয় যে লিখবাই, আমার মনে হয় না যে লিখলে নেগেটিভ মার্কিং আছে, বাট দরকার নাই আসলে, যেটা যেখানে দরকার নাই তুমি এই টাইমটা মেবি ইংলিশের রাইটিং পার্টে টাইম দিতে পারবা বা অন্য কিছু রিভিশন দিতে পারবা, দরকার নেই, বুঝছো? বাট যদি লিখতেই হয় টাইম অনেক থাকবে, লিখতে পারো। তোমার যদি মনে হয় যে না আমি সেফ প্লে করবো, হ্যাঁ করতে পারো, বাট আমি করি নাই, আমাদের টাইমে কেউই করে নাই, নো নিড টু। বাট আমরা একটু সুন্দর করে লিখবো, জাস্ট একের এ দুয়ের বি না লিখে একটু সুন্দর সিকোয়েন্স করে টেবিল করে দিব। টেবিলটা কীরকম হবে ভাইয়া? এইভাবে হবে। এখানে সিরিয়াল নাম্বার দিব, কারেক্ট সিকোয়েন্স দিব, এই দুইটা টার্ম যদি লিখো আর কিছু লাগবে না, ঠিক আছে? একটু সুন্দর লিখে, আমরা যেটা করি এটা লিখি না, এটা এভাবে করি, তাই না? এভাবে না করে জাস্ট এটা একটু লিখলে খুব ক্ষতি হয়ে যাবে না, সেটা একটু লিখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিরিয়াল নাম্বার, কারেক্ট সিকোয়েন্স, তারপরে এই সিকোয়েন্সটা লিখে ফেলবো। এখানে আরেকটা বড় ট্র্যাপ কি, একটা ভুল হলে দুইটা ভুল হয়ে যায়, দুইটা ভুল হলে চারটা ভুল হয়ে যায়, ঠিক আছে? সো একটু কশাস থাকবো, দ্যাটস ইট। তো তোমাদের জন্য এগুলো কিন্তু প্র্যাকটিস দেওয়া আছে। এটাও ঢাকা বোর্ড 25, আচ্ছা এটা ঢাকা বোর্ড 25 না, এটা মনে হয় কারেকশন করি নাই, তাই না? আচ্ছা এটা এটা হচ্ছে অন্য কিছু হবে, আচ্ছা যাই হোক, ওকে। তারপরে এটা আমাদের অ্যান্সার দেওয়া আছে, এভাবে সলভ করবো। অ্যান্ড লাস্টলি এটাও আমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এগুলো আমি করে দিচ্ছি না, কারণ এগুলো হচ্ছে আমি করার থেকে তোমাদের করলে বেটার, হ্যাঁ? আমি প্রসেস বলে দিছি, এর আগেরগুলো দরকার ছিল, কারণ স্টেপ বাই স্টেপ বোঝা দরকার আছে। এগুলো জাস্ট আমরা পড়বো, ওই সিকোয়েন্সগুলো খাটাবো, তারপরে সলভ করে দেবো, দ্যাটস ইট। বুঝতে পারছি? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, এখানে আমাদের অ্যান্সার আছে। অ্যান্ড উইথ দিস আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি, ঠিক আছে? সো তোমাদের কাজ হচ্ছে যতগুলো হোমওয়ার্ক দিছি, যতগুলো কোয়েশ্চেন করছি, ক্লাসের ওয়ার্ড জিজ্ঞেস করছি এন্ড এভরিথিং, সবাই ওই মোমেন্টে যখনই শুনতেছো তখনই কমেন্ট করে ফেলবা, হ্যাঁ? অ্যান্ড হোমওয়ার্কগুলো সবাই ট্রাই করবা, মানে এটা একটু ইন্টারেক্টিভ করা ট্রাই করতেছি কমেন্টের মানে বেসিসে বা কমেন্টের দ্বারা। আসলে তো এইভাবে ইন্টারেক্টিভ মানে যেহেতু এটা ফ্রি ক্লাস, তোমরা তো আসলে জুমে বা আমাদের ওয়েবে অ্যাড হয়ে কথা বলতে পারতেছে না, এই জন্য আসলে এই কমেন্টের কথা বলতেছি, ঠিক আছে? সো কমেন্ট করো, উই উইল সি, কোনো প্যারা নেই, ঠিক আছে? দরকার হলে কোনো কোয়েশ্চেন থাকলে ওখানে জানাও, এই আর কি, ঠিক আছে? সো উইথ দিস উই উড লাইক টু কনক্লুড হিয়ার, আই উড লাইক টু কনক্লুড হিয়ার, অ্যান্ড নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে? সবাই প্রপারলি ক্লাস করো, ক্লাস নোটসগুলো মেনটেন করো, ক্লাস স্লাইডসগুলো দেখে মেবি নোট করো, হ্যাঁ ঠিক আছে? জাস্ট ফোকাস অন ইয়ার স্টাডিজ, এখন এই কয়েকদিন অন্য কিছু করার দরকার নেই, এটাই। বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ গাইস, টাটা।